দেশে বেড়েই চলেছে করোনার ভারতীয় ধরনের সংক্রমণ। ২৪ ঘন্টায় ৬৮ জনের মৃত্যু। বিধিনিষেধের পঞ্চম দিনে সড়কে গাড়ির চাপ, যানজট, চলাচল নিয়ন্ত্রণে মোড়ে মোড়ে চেকপোস্ট। উত্তর জনপদে বন্যার পদধ্বনি। তিস্তায় সামান্য পানি বাড়তেই ডুবে গেছে অর্ধশতাধিক চর। বরাদ্দ দেয়া হলেও ত্রাণ পৌঁছায়নি পানিবন্দীদের কাছে। কোরবানির পশু বিক্রি নিয়ে বাড়ছে শঙ্কা। ঢাকায় পশু আনতে রেলের ক্যাটল সার্ভিস। প্রতিদিন চলবে ৬টি ট্রেন, খরচ পড়বে ৫০০ টাকা করে। জিকে শাবিবের সিন্ডিকেটের কাছ থেকে ১০ কোটি টাকা ফেরত এনেছে গণপূর্ত অধিদপ্তর। কেন্দ্রীয় ব্যাংকে জমা। অনিয়মের সঙ্গে জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। আতশবাজির ছটায় যুক্তরাষ্ট্রের ২৪৫তম স্বাধীনতা দিবস উদযাপন। নিউ ইয়র্ক সহ সব শহরে উৎসবের আমেজ। আনন্দে সামিল প্রবাসীরাও। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। শুরুতেই করোনা পরিস্থিতির খবর জানবো। ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৮ জন। এর মধ্যে রাজশাহীতে ১৮ জন। এ বিষয়ে সবশেষ খবর আমরা জানবো। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান এবং চট্টগ্রাম মেডিকেলের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি যাবো তাদের কাছে। শুরুতেই রাকিবুল হাসানের কাছে যাব। রাকিব, ইমদাদ, করোনা পরিস্থিতির উদ্বেগ আর শঙ্কা যেন কাটছেই না রাজশাহী থেকে। প্রতিনিয়তই আমরা দেখছি যে এই যে করোনার যে সংকট সেটি বাড়ছে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপরে যে চাপটি ছিল রোগীর সেটিও কিন্তু কমে আসেনি। ৪০৫টি মাত্র করোনার জন্য শয্যা নির্ধারিত থাকলেও এখানে এখন ভর্তি আছেন ৪৯৫ জন। এর পাশাপাশি কিন্তু প্রত্যেক দিনই নতুন রোগী আসছেন এবং আমরা সকাল থেকে আছি, আমরা দেখছি যে বিভিন্নভাবেই কিন্তু কখনো অ্যাম্বুলেন্সে, কখনো নিজস্ব পরিবহনে, আবার কখনো কখনো কিন্তু এখানে যারা শহরের আছেন তারা অটোরিকশা যোগেও কিন্তু আসছেন। এবং সকাল থেকে আমরা যেটি লক্ষ্য করেছি, হাসপাতালে ভর্তি হয়েছেন কিন্তু অনেকজনই। প্রায় ৬৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন, যাদের মধ্যে থেকে রাজশাহীরই কিন্তু ৩৯ জন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ৪ জন এসেছেন, নাটোরের ১০ জন এবং নওগাঁর ৭ জন, পাবনার ৯ জন। এভাবে কিন্তু প্রত্যেকটা ঘন্টাতে আমরা দেখছি করোনা রোগীর যে চাপ সেটি অব্যাহত আছে এবং গেল ২৪ ঘন্টায় ৬১৬ জনের যে নমুনা নেওয়া হয়েছিল গতকাল থেকে আজ সকাল পর্যন্ত, তাদের মধ্যে ২১০ জনের কিন্তু করোনা পজিটিভ পাওয়া গেছে। এই অবস্থায় যেটি দেখা যাচ্ছে যে আসলে হাসপাতালের ওপরে যে চাপ সেটিও বাড়ছে এবং এর আশপাশে আমরা যেহেতু লকডাউন চলছে, এই লকডাউন পরিস্থিতিতে যেটি জানিয়ে রাখতে চাই যে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যে তাদের যে তৎপরতা চালাচ্ছে, তারপরেও কিন্তু আমরা দেখছি কিছু কিছু উৎসুক মানুষ ভিড় করছেন এবং এতে করে তাদেরকে কিন্তু জরিমানা করা হয়েছে এবং মামলাও দেওয়া হয়েছে। রাজশাহীর করোনার পরিস্থিতি ছিল এই করোনা কিন্তু উদ্বেগ ছড়াচ্ছে চট্টগ্রামে। সেখানকার খবর জানবো, সেখানে আছে সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। ধন্যবাদ। আমরা এখন আছি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। চট্টগ্রামে করোনা সংক্রমণের হার কিন্তু অস্বাভাবিক হারে বাড়ছে। গতকালে যে সংক্রমণ, সেই সংক্রমণে ৫৬৯ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছিল, যা এই কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ। এছাড়া আরও ৫ জন নতুন করে মৃত্যুবরণ করেছে। সেক্ষেত্রে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৭২১ জন এবং করোনায় আক্রান্তের হার প্রায় ৬০,০০০ পেরিয়ে গেছে। চট্টগ্রামে করোনার যে ভয়াবহতা তা কিন্তু প্রতিদিনই বাড়ছে। চট্টগ্রামের যারা চিকিৎসকরা রয়েছেন তারা বলছেন, ভারতীয় যে ভেরিয়েন্ট, ডেল্টা ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার কারণে কিন্তু দ্রুত করোনা চারিদিকে ছড়িয়ে পড়ছে। আমরা চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আছি, আমরা দেখছি বিভিন্ন বয়সী মানুষজন এখানে আসছেন শুধুমাত্র করোনা পরীক্ষা করার জন্য। অনেকে জ্বর নিয়ে আসছেন, আবার অনেকের শরীরে কিন্তু জ্বর নেই, অনেকের স্বাদ চলে গেছে বা অনেকের শরীরে ব্যথা। তো সেক্ষেত্রে চট্টগ্রামে যে করোনা সংক্রমণের হার এই মুহূর্তে, সেই সংক্রমণের হার কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী। করোনা সংক্রমণের যে লকডাউন যে চলছে, সেই লকডাউন যদি সঠিকভাবে আসলে সম্পাদন করা না যায়, তাহলে কোনোভাবেই চট্টগ্রামে করোনা সংক্রমণ কমানো সম্ভব নয়। যারা চিকিৎসকরা রয়েছেন তারা বলছেন, সেক্ষেত্রে চট্টগ্রামে যদি করোনা সংক্রমণের হার কমাতে হয় তাহলে অবশ্যই লকডাউন সঠিকভাবে কার্যকর করতে হবে। না হলে সামনের দিনগুলোতে করোনা সংক্রমণের হার যেমন বেড়ে যাবে, মৃত্যু হার কিন্তু আরও বেশি বেড়ে যাবে। নগরীর হালিশহর এলাকায় সবচেয়ে বেশি মৃত্যু হার বেশি এবং নগরীর উপজেলা এলাকায়, বিশেষ করে হাটাজারি উপজেলায় কিন্তু করোনা সংক্রমণের হার সবচেয়ে বেশি। এর মধ্যে হাটাজারি উপজেলায় মারা গেছেন ৫০ জন এবং নগরীর যে হালি
হালিশহর এলাকা রয়েছে, এই এলাকায় করোনা সংক্রমণের হার সবচেয়ে বেশি। এখানে প্রায় 50 জনের মতো মানুষ মারা গেছেন। তো প্রতিদিন যেভাবে করোনা সংক্রমণের হার বাড়ছেন, চিকিৎসকরা আশঙ্কা করছেন ভারতীয় যে শক্তিশালী ভেরিয়েন্ট ডেল্টা ভেরিয়েন্ট, এই ডেল্টা ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার কারণে কিন্তু দ্রুত মানুষ আবার নতুন করে করোনা আক্রান্ত হচ্ছে। সামনের যে দিনগুলো ছিল, বিশেষ করে এপ্রিল মে মাসে করোনা সংক্রমণ অনেকটাই কম এসেছিল, কিন্তু জুন মাস আসার সাথে সাথে জুন মাসের প্রথম সপ্তাহের পর থেকে কিন্তু চট্টগ্রামে আবারও করোনা সংক্রমণের হার বেড়ে গেছে। নগরীর বিভিন্ন হাসপাতাল থেকে শুরু করে উপজেলাগুলোতে সব জায়গায় কিন্তু প্রতিদিন নতুন করে মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। তো সেক্ষেত্রে যারা চট্টগ্রামে যে লকডাউন চলছে, সেই লকডাউন যদি সঠিকভাবে কার্যকর করা না হয়, তাহলে এই করোনা সংক্রমণের হার যেমন বেড়ে যাবে, মৃত্যু হারও কোনোভাবেই কমানো সম্ভব হবে না, সেটি বলেছেন চিকিৎসকরা। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর জেনারেল হাসপাতাল থেকে এখানকার সর্বশেষ খবর। করোনা পরিস্থিতির খবর চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস, এবং এর আগে রাজশাহী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রাকিবুল হাসান। কঠোর বিধি নিষেধের পঞ্চম দিনে রাস্তায় বেড়েছে যানবাহনের চাপ, কোথাও কোথাও তৈরি হয়েছে যানজট। নানা অজুহাতে ঘরের বাইরে বের হচ্ছেন মানুষ। সকাল থেকেই ঢাকার রাস্তায় কোথাও কোথাও যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। তবে রাস্তার মোড়ে মোড়ে চলছে আইন শৃঙ্খলা বাহিনীর তল্লাশি। মোটরসাইকেল কিংবা ব্যক্তিগত গাড়িতে থাকা মানুষকে পড়তে হচ্ছে জেরার মুখে। বের হওয়ার সঠিক কারণ দর্শাতে না পারলে জরিমানাও করা হচ্ছে। বাড়তি গাড়ি ও মানুষের চলাচল নিয়ন্ত্রণে র্যাব, পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির তৎপরতাও অব্যাহত রয়েছে। কঠোর বিধিনিষেধের আরও খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর রামপুরা এলাকায় আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাব তার কাছে। রবিন, এমদাদ, আসলে যদি বলতে যাই যে পঞ্চম দিনে এসে কিন্তু চলমান যে কঠোর লকডাউন, সেটা কিন্তু অনেকটাই ভেঙে পড়ার উপক্রম হয়েছে। আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিলাম, সেখানে যানবাহনের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। যদিও গণপরিবহন বন্ধ রয়েছে, কিন্তু তার বাইরেও ব্যক্তিগত যে প্রাইভেট মানে গাড়ি কিংবা যে রিক্সা, সেইগুলোর কিন্তু যথেষ্ট পরিমাণ প্রাধান্য দেখা যাচ্ছে সড়কগুলোতে। আমরা যে বিষয়টি আসলে যে রাস্তায় বের হয়ে যেটি দেখেছি, যে নগরের কোনো কোনো জায়গায় কিন্তু মানে ব্যাপক দীর্ঘ যানজটের তৈরি হয়েছে, এমনও কিছু কিছু জায়গা আমরা সকাল থেকে বের হয়ে পেয়েছি। যেমন আমরা প্রগতি সরণিতে ছিলাম, সেখানেও কিন্তু দেখেছি যে যানবাহনের ব্যাপক মানে চলাচল রয়েছে এবং যে আধিক্য রয়েছে, এবং একবারে একটি যে যানজটের পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এবং আমরা যে সকাল থেকে বিভিন্ন যে চেকপোস্টগুলো রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, সেই চেকপোস্টগুলোকে কেন্দ্র করেও দেখা যাচ্ছে যে অনেক জায়গাতে যানজট ব্যাপক আকার ধারণ করেছে। আপনারা নিশ্চয়ই আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে হয়তোবা কেবলমাত্র ব্যক্তিগত গাড়ি নেই, দুঃখিত, কেবলমাত্র গণপরিবহন নেই, কিন্তু তার বাইরে কিন্তু সব ধরনের যানবাহনে কিন্তু দেখতে পাচ্ছেন যে ব্যক্তিগত যানবাহন দেখতে পাচ্ছেন, রিক্সারও প্রচুর রিক্সা দেখা যাচ্ছে, সেটি দেখা যাচ্ছে। কিন্তু আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলাম, তাদের কাছে আমরা জানার চেষ্টা করেছিলাম তারা আসলে তাদের বের হওয়ার কারণ। সেখানে কিন্তু সাধারণ মানুষ যেটি বলেছেন, যদিও সরকার লকডাউনের ঘোষণা করেছে, কিন্তু সব ধরনের অফিস আদালত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু তারপরও অনেক মানে সরকারি মানে দুঃখিত যে অনেক বেসরকারি অফিস খোলা রেখেছে, তারা আসলে যে সরকারি নির্দেশনা অমান্য করে, যেগুলো আসলে যে জরুরি সেবার বাইরে গিয়েও, সে কারণে তাদেরকে বাধ্য হয়েই ঘর থেকে বের হতে হচ্ছে। এবং কিছু কিছু জায়গাতে আমরা আসলে মানুষের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যে মানে যেটি আসলে যে দেখা যাচ্ছে, যদিও যে সকল প্রতিষ্ঠানগুলো যে জরুরি প্রয়োজনে খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল, সেগুলোতে যে নিজস্ব ব্যবস্থাপনায় কর্মী পরিবহনের যে কথা বলা হয়েছিল, সেটি কিন্তু অমান্য করা হচ্ছে। মানুষকে কিন্তু নানানভাবে এই জায়গাতে বের হতে হয়ে গিয়ে কর্মস্থলে যেতে গিয়েও কিন্তু তাদেরকে নানা ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে এবং কয়েক গুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। ইমদাদ। কঠোর বিধি নিষেধের পঞ্চম দিনের খবর আমাদেরকে রামপুরা থেকে জানাচ্ছেন। তিস্তায় সামান্য পানি বাড়তেই ডুবে গেছে অর্ধ শতাধিক চর ও দ্বীপচরের শত শত ঘরবাড়ি। পানিবন্দী হয়ে পড়েছেন 2000 পরিবারের মানুষ। সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেয়া হলেও এখনও ত্রাণ পৌঁছায়নি ভুক্তভোগীদের হাতে। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত জানবো রতন সরকারের রিপোর্টে। বন্যা আসার আগেই এ নিয়ে 2 দফায় ডুবেছে চর শঙ্করদহ, কিসামতের চরসহ তিস্তাপাড়ের অর্ধ শতাধিক চর, দ্বীপচরের হাজারো মানুষ। একে তো করোনার অভিশাপ, তার উপর থেকে থেকে পানিবন্দী জীবন গ্রামের মানুষের কাছে দুর্বিষহ হয়ে উঠেছে। হাড়িতে টান পড়েছে সরকারি বা বেসরকারি, ত্রাণ নিয়ে কেউই এগিয়ে আসেনি। পানিবন্দী হয়ে আছি,
বাসার থেকে বাইরে যেতে পারতেছি না। করোনা ভাইরাসে অনেক জিনিসের দাম বাড়া, কিন্তু কামাইও নাই, কিন্তু কিনতে পারছি না আমরা। খাওয়া দাওয়া সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এখন সরকার আমার বিদেশ কোনো চোখ দিতেছে না। সরকার দেশে লকডাউন, তার থেকে নদী দেশে ফিরে আমাদের আরও লকডাউন, আর সরকারের কোনো অনুদানও এখানে আসতেছে না। লক্ষ্মীটারি ইউনিয়নের জনপ্রতিনিধি জানালেন তার 3টি মৌজায় 1,500 পরিবারের 11,000 মানুষ পানিবন্দী। লকডাউনে মানুষকে তাদের কাজকর্ম নাই, তারা কোথাও যেতেও পারতেছে না, খেতেও মানে এমন অবস্থা তাদের, মানে তারা চলাফেরা যে করে খাবে তারও তো অবস্থা নাই। এদিকে আপাতত বেশি মাত্রায় পানি বাড়ার শঙ্কা না থাকলেও বর্তমান পরিস্থিতি বেশ কিছুদিন স্থায়ী হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যেসব জায়গা ভাঙছে আমরা জরুরি ভিত্তিতে ওগুলো মেরামত করছি। আমাদের প্রত্যেকটা ডিভিশনে পর্যাপ্ত বস্তা আছে, সুতরাং যে ধরনের বন্যা আসুক না কেন আমরা মোকাবেলা করার জন্য সবসময় প্রস্তুত আছি। উপজেলা ত্রাণ দপ্তরের হিসেব অনুযায়ী গঙ্গাচড়া উপজেলায় পানিবন্দী পরিবারের সংখ্যা 2000। ইতিমধ্যে 16 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হলেও ছাড় দেওয়া হয়েছে 6 মেট্রিক টন। রতন সরকার, সময় সংবাদ। অল্প কাজ শুরুর আগেই আলোচিত জিকে শামীমের ঠিকাদার সিন্ডিকেটকে দেয়া 10 কোটি টাকা ফেরত এনেছে গণপূর্ত অধিদপ্তর। আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালের ঝুঁকিপূর্ণ বেজমেন্ট নির্মাণে বরাদ্দ দেয়া ওই অর্থ জমা দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকে। পাশাপাশি সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের দাবি করে অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর হুঁশিয়ারি, গণপূর্তের যেসব কর্মকর্তার যোগসাজশে এই অনিয়ম, শাস্তির আওতায় আসবেন তারাও। জুবাইর ফয়সাল জানাচ্ছেন বিস্তারিত। ক্যাসিনো কেলেঙ্কারিতে র্যাবের হাতে আটক হওয়ার আগ পর্যন্ত নামে বেনামে বহু প্রকল্পের কাজ ছিল বিতর্কিত জিকে শামীম সিন্ডিকেটের কবজায়। যদিও বিপত্তি বাধে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতাল প্রকল্পে 24 মাস সময় বেঁধে দিয়ে 2018 সালের অক্টোবরে জিকে শামীমের ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেয়া হয় 3টি বেজমেন্ট সহ 12 তলা বর্ধিত ভবন নির্মাণ কাজ। 4 মাসে শেষ করার লক্ষ্য নিয়ে শুরু হয় 39 ফুট গভীর বেজমেন্ট নির্মাণ। আর এ কাজেই ঠিকাদারি প্রতিষ্ঠানের আবদার রক্ষায় 3 কিস্তিতে অর্থ ছাড়ের পর চতুর্থ ধাপে এসে বিল ছাড়াই দেয়া হয় অতিরিক্ত 10 কোটি টাকা। এ নিয়ে নানামুখী সমালোচনার পর গণপূর্ত অধিদপ্তর উদ্যোগ নেয় টাকা ফেরত আনার। তখনকার সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী তাকে 10,44,00,000 টাকা অ্যাডিশনাল পেমেন্ট করে দিয়েছিল। সিএজি দপ্তরের সঙ্গে আমরা পরামর্শ করে এই যে অতিরিক্ত 10,40,00,000 টাকা দেওয়া হয়েছিল তাকে, সেই টাকা আমরা সরকারি কোষাগারে জমা করে দিয়েছি। এই অনিয়মে জড়িত কর্মকর্তারাও রেহাই পাবে না এমন হুঁশিয়ারি দিয়ে প্রধান প্রকৌশলীর দাবি শুরু হয়েছে শুদ্ধি অভিযান। যে কর্মকর্তা এটার সঙ্গে যুক্ত ছিলেন তাকে সেই পদ থেকে অপসারণ করে রিজার্ভে নিয়ে আসা হয়েছে। গণপূর্ত দপ্তরে জিকে শামীমের মতো এই সমস্ত সিন্ডিকেট আমরা আশা করি আর এটা হবে না। যদিও অর্থনীতিবিদরা বলছেন আইন প্রয়োগের ঢিলেমির কারণেই এমন অনিয়ম। একটি ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে 10 কোটি টাকা উদ্ধার করে সেটা সরকারি কোষাগারে জমা হয়েছে, এটি আমি মনে করি একটা বেস্ট প্র্যাকটিস। আমাদের অনেক সময় অনেক রুলস আছে, কিন্তু ইমপ্লিমেন্টেশন আমরা ঠিকমতো দেখতে পাই না। এবং যদি কেউ ব্রেক করে তার জন্য যদি শাস্তি আপনি না দেন, তাহলে অন্যরা কিন্তু সেখান থেকে কোনো লেসন লার্ন নিতে পারবেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে শুধু গণপূর্ত অধিদপ্তরেরই 17টি প্রকল্প বাগিয়ে নেয় জিকে শামীমের ঠিকাদারি সিন্ডিকেট, যার সবগুলো বাতিল করে আবারও দরপত্রের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে নতুন ঠিকাদার। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের কাঁচপুরে পেপার মিলে গ্যাস লাইন বিস্ফোরণে 4 নিরাপত্তা কর্মী দগ্ধ হয়েছেন। তাদের ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মার্জিয়া মোমো। সরাসরি যাব তার কাছে। মোমো, ইমদাদ, মগবাজারে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে 11 জন মানুষের প্রাণহানির ঘটনার পর 7 দিন কাটতে না কাটতেই আবারও কিন্তু বিস্ফোরণ ঘটল। এবং আজকে যে বিস্ফোরণটি হয়েছে সেটি হচ্ছে নারায়ণগঞ্জের একটি পেপার মিলে। এবং এই গ্যাস লাইনের ত্রুটিপূর্ণ গ্যাস লাইনের যে বিস্ফোরণ, সেখান থেকে ইতিমধ্যে গুরুতর আহত হয়েছেন 4 জন কারখানা শ্রমিক, যাদের 3 জনেরই শরীরের 65 থেকে 78% পর্যন্ত পুড়ে গেছে। এবং এই 3 জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। অন্যদিকে চতুর্থ যিনি রয়েছেন তাকে এখনো চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিক ঘটনাস্থলে থাকা যে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করেছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এই কারখানাটির যে প্রধান গেটটি ছিল সেটি সংলগ্ন যে গ্যাস লাইনটি ছিল সেটি ত্রুটিপূর্ণ ছিল এবং সেই লাইনটি থেকে আসলে বিপুল পরিমাণে গ্যাস ছড়িয়ে এই দুর্ঘটনা ঘটেছে। আপনি জানেন যে মগবাজার
মগবাজারের মাত্র 7 দিন আগেই মগবাজারের গ্যাস বিস্ফোরণে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে এবং সেখানে কিন্তু নারী শিশু সহ মোট 11 জন মানুষ প্রাণহানি। আপনি জানেন যে মগবাজারের মাত্র 7 দিন আগেই মগবাজারের গ্যাস বিস্ফোরণে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে এবং সেখানে কিন্তু নারী শিশু সহ মোট 11 জন মানুষ প্রাণহানি ঘটেছে এবং বারবার কিন্তু নগর কর্তৃপক্ষ কিংবা নগর বিশেষজ্ঞ যারা বলছেন তারা বলছেন যে আবাসিক ভবন কিংবা কারখানা সবখানেই কিন্তু এই গ্যাস লাইনটিকে মেরামত এবং সেই সাথে সাবধানতা অবলম্বন করার কথা, কিন্তু সেটি না হয় কিন্তু আজকে নারায়ণগঞ্জের যে কারখানাটিতে কিন্তু আবারও হতাহতের ঘটনা ঘটলো। মোট 4 জন মানুষ তারা অগ্নিদগ্ধ হয়েছেন এবং যাদের মধ্যে 3 জনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক বলে আমাদের চিকিৎসকরা জানিয়েছেন। এই 3 জন নিরাপত্তা কর্মী যারা কারখানাটিতে কাজ করে আসছিলেন তাদের শরীরের 65%, একজনের 75 এবং অন্যজনের কিন্তু 78% শরীর অংশ পুড়ে গেছে এবং এই মুহূর্তে কিন্তু তাদের প্রাণ নাশের যে আসলে আশঙ্কা সেটি কিন্তু রয়েছে। ইমদাদ। নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধদের খবর আমাদেরকে জানাচ্ছিলেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে থেকে সহকর্মী মার্জিয়া মোমো। সময় সংবাদে আরও থাকছে। ইউরো ফুটবল উপভোগে সমর্থকরা ছুটছেন এক দেশ থেকে আরেক দেশে। করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে মেতে উঠছেন উল্লাসে। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার শঙ্কা। এই কোরবানির পশু আনতে ক্যাটল সার্ভিস নামে ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। তেজগাঁও রেল স্টেশনে নামবে গরু। ঢাকায় হাট শুরু হলেই প্রতিদিন চলবে 6টি ট্রেন। গরু প্রতি খরচ পড়বে 500 টাকা। নাজমুস সালেহের প্রতিবেদন। সড়ক পথে যানজট সহ নানা ঝক্কি পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির পশু আসে ঢাকায়। কম খরচ আর নিরাপদে পশু পরিবহনের কথা চিন্তা করে গত বছর থেকে ক্যাটল সার্ভিস নামে বিশেষ ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। গত বছর পশু পরিবহনের সুযোগ ছিল শুধুমাত্র ময়মনসিংহ আর জামালপুর অঞ্চলের। এবার এর সাথে যুক্ত হচ্ছে দেশের উত্তরাঞ্চল। গত বছর 2টি ট্রেন চললেও এবার চলবে 6টি ট্রেন। ঢাকায় কোরবানির হাট শুরুর দিন থেকেই ক্যাটল সার্ভিস চলবে জানিয়ে মন্ত্রী বলেন, প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সমন্বয়ে এরই মধ্যে ব্যবসায়ী ও খামারিদের সঙ্গে শুরু হয়েছে আলোচনা। অলরেডি মাঠ পর্যায়ে আমাদের লোকজন প্রশাসনিকভাবে ব্যাপারীদের সঙ্গে যোগাযোগ করা, খামারিদের সঙ্গে যোগাযোগ করা, সবার সঙ্গে আমাদের লোকজন যোগাযোগ করতেছে। স্থান স্বল্পতার কারণে এবার কমলাপুর নয়, গরু নামানো হবে তেজগাঁও রেল স্টেশনে। ঢাকায় আনতে গরু প্রতি খরচ পড়বে 500 টাকা। ভাড়া খুবই রিজনেবল। চাহিদার উপর নির্ভর করে যে কয়টা ট্রেনে আমাদের দরকার হবে আমরা সেই কয়টা ট্রেন প্রোভাইড করব। পশু পরিবহনের নিরাপত্তায় নিয়োজিত থাকবে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, আরএনবি এবং রেলওয়ে পুলিশ। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। আফ্রিকা থেকে আমদানি করা হয় 9টি উট পাখি। মাত্র 2 বছরেই এক একটির ওজন 100 কেজি ছাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন রেডমিট জাতীয় মাংস হলেও ফ্যাট ও কোলেস্টেরলের পরিমাণ ন্যূনতম। প্রকল্প প্রধানের মতে খামারিরা উৎসাহী হলে মাংস উৎপাদন দ্বিগুণ করা সম্ভব। সাভার থেকে মুজাফর হোসেন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। 2 বছর আগে দক্ষিণ আফ্রিকা থেকে 3টি উট পাখির বাচ্চা গবেষণার জন্য আনা হয় সাভারের বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট BLRI-তে। এখন প্রতিটির ওজন দাঁড়িয়েছে 100 কেজির ওপরে। দ্রুত বর্ধনশীল হয় আরও 6টি উট পাখি আনা হয় পরে। মাত্র 1 বছরে তাদের এক একটিরও ওজন এখন প্রায় 60 থেকে 70 কেজি। বিশেষজ্ঞরা বলছেন উট পাখির রেডমিট জাতীয় মাংস হলেও ন্যূনতম পর্যায়ে রয়েছে ফ্যাট ও কোলেস্টেরলের পরিমাণ। তৃণ গুল্ম জাতীয় ঘাস, লতাপাতা প্রধান খাদ্য হওয়ায় উট পাখি বাড়ে দ্রুত, ব্যয়ভার তুলনামূলক কম। শান্ত প্রকৃতিরও মানুষের কাছাকাছি থাকতে পছন্দ করায় এদের পালন করাও সহজ। আমাদের শেডের ভিতরে যেগুলো ঘাস আছে সেই ঘাসগুলো উট পাখি খুব পছন্দ করে। প্রায় 5টা, 5:30, 6টার দিকে এই উট পাখিগুলো আমরা আবার ভিতরে ঢুকায় রাখি। মানুষজন যদি কখনো তাদের কাছে আসে তারা তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করতে ভালোবাসে। প্রাপ্তবয়স্ক হতে 32 থেকে 34 মাস লেগে যায় যখন ডিম দিবে আর কি। প্রকল্প প্রধানের মতে সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে দেশের খামারিদের মাঝে এটি ছড়িয়ে দেয়া গেলে বাংলাদেশ দ্বিগুণ পরিমাণ মাংস উৎপাদনে সক্ষম হবে। গবেষকদের মতে উট পাখি পালন ব্যাপক সম্ভাবনা জাগিয়ে তুলছে। এটিকে বাস্তবমুখী করা গেলে দ্বিগুণ আমিষ জাতীয় খাদ্য বিদেশে রপ্তানি করা সম্ভব। এটা রেড মিট হলেও এখানে আয়রনের পার্সেন্টেজটা অনেক বেশি, তো সেই ক্ষেত্রে এটা মানে আয়রনের একটা চাহিদা পূরণ করে। কোলেস্টেরল সেই সাথে ফ্যাটের পরিমাণটা কম থাকে, তো যার কারণে এটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী। পালনকারীরা জানান, যখন উট পাখির বাচ্চাগুলো দেশে আনা হয় তখন এক একটির ওজন ছিল মাত্র 1 কেজি করে। সময় সংবাদ, সাভার।
টানা বৃষ্টিতে কক্সবাজারে পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে শহরের লাইট হাউস পাড়ায় আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাব তার কাছে। রুবেল, প্রতি বছর পাহাড় ধসে প্রাণহানি বেড়েই চলেছে। এই চলতি বর্ষা মৌসুমে প্রায় 5 জনের অধিক মৃত্যুবরণ করেছে পাহাড় ধসের ঘটনায়। বিশেষ করে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে 2 জন মারা গেছে। এছাড়া মহেশখালী এবং চকুরিয়াতে এবং পেকুয়াতে 5 জন। তবে প্রশাসন বলছে এই পর্যন্ত পাহাড় ধসের ঘটনায় উখিয়া এবং টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে 2 জনের মৃত্যু হয়েছে, আর বাকি 3 জন দুর্ঘটনাবশত মৃত্যু হয়েছে বলে জানিয়েছে। তবে গত 1 তারিখ থেকে টানা 4 দিন বৃষ্টিপাত হয়েছে, যার কারণে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করে তারা অনেকটা ঝুঁকির মধ্যে রয়েছে। যার কারণে কিন্তু গত 4 দিন ধরে মাইকিং করা হয়েছে। তবে গতকাল রাত এবং আজকে সকাল থেকে যেহেতু বৃষ্টি হয়নি, সেহেতু আজকে প্রশাসনে তেমন মাইকিং আমরা দেখতে পাইনি। তবে প্রশাসন আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে, গত 4 দিনে প্রায় 222 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার কারণে পাহাড় ধসের একটি ঝুঁকি রয়েছে বলে তারা জানিয়েছেন। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, পাহাড় ধসে যাতে মৃত্যু কমিয়ে আনা যায় তার জন্য তারা আগেভাগে প্রস্তুতি নিয়ে রেখেছে। এই প্রস্তুতির অংশ হিসাবে কক্সবাজারে যে পৌরসভা রয়েছে, পৌরসভার 12টি ওয়ার্ড রয়েছে, তার মধ্যে 8টি ওয়ার্ডে যে পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়গুলো তারা চিহ্নিত করেছে এবং সেখানে ঝুঁকিপূর্ণ যারা বসবাস করছে তাদেরকে সরিয়ে আনার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি ওয়ার্ডেই ব্যানার টাঙানো হয়েছে এবং ব্যানার টাঙানোর পাশাপাশি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে বলে জানিয়েছে। 12টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এই 12টি আশ্রয় কেন্দ্রে তাদেরকে আশ্রয় দেওয়া হবে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এরপরও কিন্তু মানুষজন কিন্তু পাহাড় যে যারা ঝুঁকিপূর্ণ বসবাস করে তারা সরে যাচ্ছে না। অনেকে আমরা দেখতে পেয়েছি তারা এখনো বসবাস করছে। তারা বলছে যখন বৃষ্টি পড়ে তারা পাহাড় থেকে নেমে আসে, আবার বৃষ্টি যদি চলে যায় তারপর আবার ঘরে ফিরে আসেন। তো প্রশাসনের প্রস্তুতি রয়েছে, অন্যদিকে ঝুঁকিও বাড়ছে সেটি আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল এমদাদ, আমার কাছে পাহাড় ধসে যে ঝুঁকিপূর্ণ বসবাস করছে সেটি সর্বশেষ। দেশের বাইরের খবর জানাবো। সাড়ম্বরে উদযাপিত হচ্ছে যুক্তরাষ্ট্রের 245তম স্বাধীনতা দিবস। করোনার ধকল কাটিয়ে 1 বছরেরও বেশি সময় পর স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন এখন শুধুই এগিয়ে যাওয়ার সময়। নিউ ইয়র্ক থেকে সে খবর জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় আতশবাজি উৎসব। বিশ্বের বৃহৎ বিপণী বিতান মেসিজের উদ্যোগে নিউ ইয়র্কের ইস্ট রিভার থেকে আকাশ পানে ছোড়া হয় ফায়ার ওয়ার্কসের 65,000 শেল। বর্ণিল এই আয়োজন দেখতে অন্যান্য অঙ্গরাজ্য এমনকি বিভিন্ন দেশ থেকেও আসেন অসংখ্য মানুষ। খুবই ভালো লাগছে, কারণ লাস্ট ইয়ার আমরা এই আনন্দটা করতে পারিনি। এইবার যে ভাবে এই আতশবাজি হচ্ছে অসাধারণ এক দৃশ্য। খুব ভালো লাগছে এবং খুব সুন্দর একটি আয়োজন। দিবসটি উপলক্ষে রাজধানী ওয়াশিংটন ডিসিতে সশস্ত্র বাহিনীর সদস্যদের পরিবার এবং অপরিহার্য কর্মীদের সৌজন্যে বারবিকিউ পার্টির আয়োজন করেন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর ন্যাশনাল মলে ফার্স্ট লেডিকে নিয়ে ফায়ার ওয়ার্কস উপভোগ করেন তিনি। এর আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বাইডেন বলেন, করোনা মহামারী কাটিয়ে যুক্তরাষ্ট্র এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। 245 years ago, we declared our independence from a distant king. Today, we are closer than ever to declaring our independence from a deadly virus. চমকপূর্ণভাবে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। দীর্ঘদিন পর বিপুল সংখ্যক মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছেন। উৎসবের আমেজ সর্বত্র। করোনা মহামারীর পর এই স্বাভাবিক অবস্থা বজায় থাকুক, এখন সেটাই সবার প্রত্যাশা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ইস্ট রিভার। ইউরোর শিরোপা জয়ের লড়াইয়ে নিজ নিজ দলকে সমর্থন জানাতে ফুটবল প্রেমীরা ছুটছেন এক দেশ থেকে আরেক দেশে। উৎসবের আবেগে একে অপরের সাথে মিলিত হচ্ছেন করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে। জার্মানির মিউনিখ থেকে সে খবর জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। দুরন্ত গতিতে চলছে ইউরোপ আর যুক্তরাজ্যের শহরগুলোতে ফুটবলের মহোৎসব। তাই তো ফুটবল প্রেমীরা ছুটছেন বুদাপেস্ট থেকে বুখারেস্ট, আবার কখনো মিউনিক থেকে রোম হয়ে লন্ডনের ওয়েম্বলিতে। দর্শকদের চাওয়া শুধু একটাই, নিজ দলকে মনে প্রাণে সমর্থন জোগানো। শুধু ফুটবল কেন, জগতের সকল উৎসব কি আর একা একা হয়? তাই তো করোনাকে ভুলে মাঠে ঘাটে, পথে প্রান্তরে, রেস্তোরাঁ বা বার প্রায় সবগুলোই এখন ফুটবল প্রেমীদের দখলে। আর এই সুযোগেই ডেল্টা ভ্যারিয়েন্ট হয়ে
উঠছে আরো ভয়ঙ্কর, এমনটাই জানাচ্ছেন জার্মানির চিকিৎসা বিজ্ঞানীরা। দেখুন, ফুটবলকে ঘিরে ইউরোপের কোথাও করোনার নিয়ম নীতি মানা হচ্ছে না। মিউনিকে যদিও মাত্র 14,000 দর্শক খেলা দেখার সুযোগ পেয়েছে, সেখানে বুদাপেস্ট, স্কটল্যান্ড ও লন্ডনে খেলা দেখতে ভিড় করেছে 5 গুণ বেশি দর্শক। উয়েফার বিষয়টার দিকে কড়া নজর দেওয়া উচিত। এখন শুনছি ফাইনালে ওয়েম্বলি স্টেডিয়ামে উপস্থিত থাকবে 60,000 দর্শক, অথচ করোনা ডেল্টা ভ্যারিয়েন্টে সেখানেই সবচেয়ে বেশি আক্রান্ত। বিশ্বের সবার চোখ এখন ফুটবলে। দারুণ এই উৎসবটি মিস হোক সেটা কেউই চায় না, কারণ শিরোপার এমন উৎসব আসে প্রতি 4 বছর পর পর। তাই আমি মনে করি স্বাস্থ্যবিধি মেনে চলার সাথে সাথে টিকা নেওয়া থাকলে উৎসবে সামিল হওয়াই যায়। এদিকে ইউরো চ্যাম্পিয়নশিপের বাকি ম্যাচ অর্থাৎ সেমিফাইনাল সহ ফাইনালের লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে উপস্থিত থাকবে কমপক্ষে 60,000 দর্শক। এমন খবরে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার কড়া সমালোচনায় বিভিন্ন দেশের ভাইরোলজিস্ট বা সংক্রমণ বিশেষজ্ঞরা। ফুটবল, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা বড় কোনো ইভেন্ট, ডেল্টা ভ্যারিয়েন্টের ভয়াবহতা রুখতে এখনই সব ধরনের গণজমায়েত এড়িয়ে চলার পরামর্শ জার্মান চিকিৎসা বিজ্ঞানীদের। জার্মানির বায়ার্নের মিউনিক থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। দেশে বেড়েই চলেছে করোনার ভারতীয় ধরনের সংক্রমণ। 24 ঘন্টায় 68 জনের মৃত্যু। বিধি নিষেধের 5ম দিনে সড়কে গাড়ির চাপ, যানজট চলাচল নিয়ন্ত্রণে মোড়ে মোড়ে চেকপোস্ট। উত্তর জনপদে বন্যার অশনি সংকেত। তিস্তায় সামান্য পানি বাড়তেই ডুবে গেছে অর্ধশতাধিক চর। বরাদ্দ দেয়া হলেও ত্রাণ পৌঁছায়নি পানিবন্দীদের কাছে। এবং কোরবানির পশু বিক্রি নিয়ে বাড়ছে শঙ্কা। ঢাকায় আনতে রেলের ক্যাটল সার্ভিস। প্রতিদিন চলবে 6টি ট্রেন, খরচ পড়বে 500 টাকা করে। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।